alaikum. Am I audible? ওয়ালাইকুম আসসালাম। ইয়া ভাই, Okay, Maruf bhai, thank you so much for having me here. So, uh, already 6 মিনিট হয়ে গেছে এবং যাদের আসার কথা তারা এসে পড়েছেন। আমি প্রায় সেশনে এটা বলি যে যারা লেটে আসেন তাদের জন্য, যারা আগে আসেন তারা সবসময় সাফার করেন। তো আমরা এই কালচারটা একটু আস্তে আস্তে অফ করে দিব। আগে 10 মিনিট পর শুরু করতাম, এখন আজকে 7 মিনিট এখনই শুরু করবো ইনশাল্লাহ। তো মারুফ ভাই, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ছোট্ট 1 মিনিটের একটা ফ্লোর নিয়ে আপনার উপর ছেড়ে দিব ইনশাল্লাহ। মাতাব, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে এখন পর্যন্ত যারা জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আপনি 1 মিনিট অথবা ততোধিক সময় নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে উম, আপনারা যারা মাহতাবস একাডেমির ডিরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসেছেন এবং যারা লিঙ্কডইন থেকে এসেছেন, যারা ফেসবুক থেকে এসেছেন, সকলকেই ওয়েলকাম। আমরা বছরখানেক ধরেই রেগুলার সেশন করার চেষ্টা করছি এবং রেগুলার একটা লার্নিং ফেজে থাকার চেষ্টা করছি। আমাদের কিছু প্ল্যান আছে এবং সবার জন্য একটা সারপ্রাইজ আছে। খুব শীঘ্রই মাসখানেকের ভিতরে এটা আসবে ইনশাল্লাহ। আর মজার বিষয় হচ্ছে আমাদের কাছে মানে বড় বড় প্রজেক্টও আসছে। ঠিক আছে, আমরা করছি না করছি এটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু ধারাবাহিক থাকার সুফল হচ্ছে এইটা যে আপনার কাছে অপরচুনিটি আসবে। তো মারুফ ভাইয়ের সাথেও আমার সম্পর্ক বলেন বা মারুফ ভাইয়ের আমাদের এখানে আসা বলেন, সবকিছুই হচ্ছে ধারাবাহিক থাকার একটা সুফল। তো আমি থ্যাংক ইউ জানাচ্ছি ভাইয়াকে যে ভাই আমাদের এখানে সময় দিবেন আবার আজকে। আহ আর ভাইয়ের ব্যাপারে যদি সামান্য বলি, মানে যতই বলি কম হয়ে যাবে। আসলে ওনার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে ফার্মাসি ফিল্ডে, হসপিটালিটি ফিল্ডে, প্লাস এলএনডি তে। তো আমি ওনাকে যতই জানি ততই মনে হয় যে ছিলাম ভাই, আপনি তো স্টোরি টেলিং এর উপর অনেক কাজ করেছেন। আমাদের এখানে অনেকেই শেখার আছে, তো আপনি কিছু একটা আমাদেরকে দেন। তো উনি ওনার ব্যস্ত সময় থেকে এগ্রি করেছেন এবং আই এম গ্রেটফুল টু হিম। আশা করি আজকের সেশনের আগে এবং পরে আপনারাও গ্রেটফুল হবেন, কারণ চমৎকার কিছু জিনিস আমরা শিখতে চাচ্ছি ওনার কাছ থেকে আজকে। আমি আর বড় করছি না, 10টা 9 বাজে। মারুফ ভাইকে আমি ফ্লোর দিচ্ছি। মারুফ ভাই, টেক ইউর ফ্লোর অ্যান্ড রক অন। থ্যাংক ইউ সো মাচ। মাতাব, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা স্টার্টিং এর জন্য। ওকে, এখানে অনেকেই পরিচিতের মধ্যে আছেন। আমি ব্যক্তিগত পরিচয়ের চেয়ে চলে যাব আমাদের বিষয় সংক্রান্ত বা আজকে যেই কারণে আজকে আমাদের অনলাইনে একসাথে বসা বা সম্মিলিত হওয়া। তো বিষয়টা হচ্ছে স্টোরি টেলিং। আজকে স্টোরি টেলিং বিষয় বা এটা নিয়ে কাজ গোটা ওয়ার্ল্ডে অনেক হয়েছে, হচ্ছেও। আমি যদি বলি যে অনেক কিছুর মূল বা শিকড় হচ্ছে এই স্টোরি টেলিং। আজকে যদি আমরা হলিউড বলি, বলিউড বলি, তারপরে যে দেখেন অ্যানিমেশন মুভি, ডিজনি, পিক্সার, এই সব কিছুর মূলে আজকে সাহিত্য, তারপরে বলেন উপন্যাস, ছোট গল্প, সব কিছুর মূলে হচ্ছে এই স্টোরি। বাট এই স্টোরিটাকে প্রেজেন্ট করার মধ্যে বর্তমান সময়ে একটা বিশেষত্ব আছে বা গুরুত্ব সামনে আসা শুরু করেছে। আস্তে আস্তে আমরা গুরুত্বটা বোঝা শুরু করেছি। যদিও আমরা যাদেরকে বলি যে উন্নত বিশ্ব বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা অনেক আগেই বুঝেছে, এটা নিয়ে কাজ করছে, স্টিলও কাজ করছে। বাট আমাদের হয়তো সরাসরি কাজ করা হয় নাই বা আমরা কাজ করছি কোনো কোনো এরিনাতে ছিটে ফোটা। অনেক সুযোগ আছে এইখানে একটু ফোকাস থেকে। এইখানে আমাদের বলবো যে কিছু লার্নিং অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, লার্নিং অ্যাটিটিউডটা রেখে সেখান থেকে অনেক কিছু পাওয়ার, অনেক কিছু করা। আর টু বি অনেস্ট, যে আমরা তো আসলে নতুন করে কোনো কিছু খুব কমই তৈরি করতে পারি। অলরেডি ওয়ার্ল্ডে যেগুলো প্রচলিত, সেই ধ্যান ধারণা, সেই প্রচলিত বা স্টাবলিশ যে বিষয়গুলো আছে সেগুলো থেকেই আমরা শেখার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে এটা আসলে খুবই অল্প সময়। আপনারা যারা অলরেডি এ নিয়ে কাজ করেন, আমি জানি অলরেডি রফিক ভাই জয়েন করেছেন। হি ইজ অলসো মানে স্টোরি টেলার,
এবং তিনি এই স্টোরি টেলিং এর পর একজন খুবই বলবো যে স্বনামধন্য ট্রেনার বাংলাদেশে। তো সবাই আমরা জানি যে এটা আসলে টপিকটা অনেক ভাস্ট, আর সেই ভাস্ট জায়গা থেকে আসলে আমাদের কতখানি এই অল্প সময় নেওয়ার আছে বা আমি কতখানি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা চেষ্টা করবো। বাট দ্য পয়েন্ট হচ্ছে আসলে আমি একটা জায়গায় সবসময় একদম শুরু থেকে ডিফার করি যে না, কেউ কাউকে আমরা শেখাই না, আমরা শেয়ার করি। লার্নিংটা একবারে আমাদের নিজস্ব ব্যাপার। আমরা চেষ্টা করি ভালো লাগা থেকে, জানার আগ্রহ থেকে কিছুটা শেখার। তো চলুন আমরা টুলস, রাইট, প্রেজেন্টেশন, যেমন আজকে গুগল মিটের টুলস, আমরা প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্টের একটু টুলসটা সাপোর্ট নিব। মূল কথাগুলো আপনাদের সাথে হবে, একটু সাপোর্ট যেহেতু প্রয়োজন হয়, তো আমরা সেখানে চলে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো টপিক ছিল আজকে, বা আজকে আছে টপিকটা, যেটা হচ্ছে যে ম্যাজিক অফ স্টোরি টেলিং। স্টোরি টেলিং নিয়ে অনেক কথা আছে, ইম্প্যাক্ট অফ স্টোরি টেলিং, পাওয়ার অফ স্টোরি টেলিং, অনেক ধরনের কথা আছে। মূল কথা যদি আমরা বলি, ঘুরে ফিরে সব একই। ইম্প্যাক্ট ক্রিয়েট করা কিভাবে করা যায় বা কিভাবে হয়ে থাকে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি একটু ছোটবেলায় ফিরে যাই, অ্যাকচুয়ালি স্টোরি টেলিং জিনিসটা তো আসলে নতুন কিছু না, বরঞ্চ আমরা একেবারে ছোট থেকে এই একটা চমৎকার বিষয়ের সাথে পরিচিত। এখনো এমন কোনো মানুষ এখানে হয়তো নেই আমাদের এই এখনকার এই সমাবেশে যে বলতে পারবে না যে না, আমি মিস করি না ওই সময়টাকে। সবাই আমরা মিস করি ওই দাদি অথবা দাদা, নানি অথবা নানা, অথবা এই ধরনের কোনো সিনিয়রের কাছে, খালার কাছে, খালুর কাছে, যে কারোর কাছেই হোক না কেন, গল্পের আসর, হ্যাঁ, অথবা রাতে ঘুমাতে গেছি, দাদির সাথে ঘুমাচ্ছি, দাদি একটা গল্প বলো না, দাদি ওই যে রাজার গল্পটা কি হলো, আর যে সুয়োরানী দুয়োরানী কি হলো, ঠিক আছে, এই যে গল্প, হ্যাঁ, ওই আহ, গল্পটা একটু বলো না, যে এখানে ওই যে একটা গল্প ছিল, রানীকে চিনির মতো ভালোবাসি না মধুর মতো ভালোবাসি না লবণের মতো ভালোবাসি। সে যে গল্পগুলো এখনো কিন্তু আমাদের ব্রেনে বা আমাদের ইমোশনের সাথে একবার গভীরে প্রথিত হয়ে আছে। সো এই যে ছোটবেলা থেকে আমরা গল্পগুলোর সাথে পরিচিত, এবং এই গল্পগুলো আমাদেরকে কি কি করেছে, একটা গল্পের অনেকগুলো দিক আছে, আমাদের ইমাজিনেশন বাড়িয়েছে, আমাদেরকে আহ কি বলবো যে ভাবনার জগৎকে বৃহৎ করতে সহায়তা করেছে, আমাদেরকে বাস্তবতার সাথে নতুন নতুন চিন্তার ডট কানেক্ট করতে সহায়তা করেছে, এরকম অনেক কিছু করেছে। মোরাল ডেভেলপমেন্টে আমাদের গল্পগুলো চমৎকার ভাবে কাজ করেছে, আমরা সামনে দেখব। এবং সেই মোরাল ডেভেলপমেন্টের সাথে বর্তমান পরিস্থিতিতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে আমরা কি অবস্থায় আছি, আর আমাদের কোন জায়গাতে এখন একটু সজাগ বা সচেতন হওয়া দরকার। দিস দ্য রাইট টাইম। সো এই যে ফিরে দেখা ওই সময়টা আমার এখনো মনে পড়ে, যে ভূতের গল্প না, ভূতের গল্প যদি হতো, বা কোনো মামা বা খালা বা দুষ্টুমি করে আরো ভূতের গল্পগুলো ভয় বলতো, ওই যে ওই বেলতলা দেখতে পাচ্ছ, ওই বেলতলায় কিন্তু এরকম ইয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, আমাদেরকে। আই ডু বিলিভ আপনাদের সবার লাইফে এরকম এক্সপিরিয়েন্স আছে। একটু মাইক ওপেন করে এনিওয়ান ভলেন্টারি শেয়ার করবেন যে লাইফে এরকম কি চমৎকার কিছু ঘটনা কি এখনো মিস করেন কিনা। এনিওয়ান, জাস্ট নামটা বলে একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম শাহ পরান। আমি আপনার কথা শুনে আমি রিকল করছিলাম আসলে আম, যে ছোটবেলায় আমি গ্রামে কেটেছি, তো আমি যখন আমার মনে আছে যে আমি রাতে আমার পাশের বাসায় এক আন্টির কাছে পড়তে যেতাম। যখন ফিরতাম চাঁদনি রাত, উঠোনের মধ্যে টাটি বিছায় দাদা দাদি আব্বা আম্মা সবাই বসে যে মানে গরম, ইলেকট্রিসিটি নাই, সবাই বসে আছে, আহ, গল্প বলতো, তারপর সুলভ ধরা বা ধাঁধা ধরা হতো, ইত্যাদি বিভিন্ন ধরনের ইভেন্ট গুলো হইতো। এবং আমি আই ব্যাডলি মিস দোজ ডেইজ। এবং যে এখন তো আসলে এগুলা মনে হচ্ছে যে রূপকথার গল্পের মতো যদি কাউকে বলতে যায় আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। এখনো যে ওটা দোজ আর দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ, না, এরকম বলা হয়। এবং বর্তমান যে
জেনারেশন বেড়ে উঠছে তাদের কাছে এই ঘটনাগুলোই রূপকথা। এবং আমার মনে আছে আমার বেড়ে ওঠা একটা বড় সময় ছিল রংপুরে। এট দ্যাট টাইম মানে লোডশেডিং তো এখন অনেক কমেছে, ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য একটা বড় পজিটিভ সাইন। আর তখন তো লোডশেডিং এর একবারে শিডিউল ছিল, এবং শিডিউলের বাইরেও হতো অনেক বেশি। তো ওই লোডশেডিং টাইমটা ছিল হচ্ছে এই স্টোরি টেলিং বা স্টোরি শোনার একটা চমৎকার সময়। দেখা যাচ্ছে যে আম্মা চাচিরা আন্টিরা বসে গল্প করতেছেন, তো আমরা ওখানে বসে আছি হয়তো মানে অন্ধকার, ভয় লাগতেছে যেন দূরে যাচ্ছি না বা কাছাকাছি আছি। ওনারা বিভিন্ন রকম গল্প করছেন, কখনো কোনো ভূতের গল্প চলে আসছে, কখনো কোনো দেখা যাচ্ছে যে বাড়ির এই ঘটনা চলে আসছে, কারো ওই ঘটনা চলে আসছে, অসুখের কথা এসছে, কত কিছু। সো স্টোরি আসলে লাইফে আমাদের একটা বড় অংশ জুড়ে আছে এবং এই আমাদেরকে কি বলবো যে মুভ করে। সো চলো আমরা শুরু বিষয়টা দেখার পরে জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আমরা কিছু মৌলিক বিষয় নিজেরা মানবো। মাইক্রোফোন গুলো মিউট রাখবো, অবশ্যই প্রশ্ন থাকলে চ্যাট বক্সে জানাবো এবং ব্রেক শেষে শেয়ার করবো। ডেফিনেটলি সেশনে স্পিকারের সাথে অ্যাক্টিভ থাকবো। ভাই দেখেন, দিস ইজ নট এ রেকর্ডেড সেশন না, যে আমি রেকর্ড করে রেখে দিয়েছি বা কেউ রেকর্ড করে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে বা আপনাকে লিঙ্ক দিয়েছে, আপনি রেকর্ডটা শুনছেন। ব্যাপারটা তা নয়, এটা একদম লাইভ সেশন। সো আমরা একে অপরে ইন্টারাক্ট করবো। আপনাদের কাছে মানে প্রায়ই আমি ফ্লোর দিব বা আপনার কাছে জানতে চাইবো, প্লিজ আপনারা উইলিংলি পার্টিসিপেট করবেন, এটা আশা করবো ইনশাল্লাহ। রিকোয়েস্ট থাকবে। অ্যান্ড যদি মনে করেন যে কোনো অবশ্যই কোনো কিছু টেক অ্যাওয়ে নেওয়ার থাকে, সেক্ষেত্রে কাগজ কলম নোট নেবেন। অ্যান্ড আই ডু বিলিভ মাতাব একাডেমির আছে একটা কি বলে ইউটিউব চ্যানেল আছে, সেখানে রেকর্ডেড ভার্সনটা এডিট করে ওখানে হয়তো দিয়ে দিবে পরবর্তীতে ইনশাল্লাহ। ওষুধ তো খায়নি, মানে খাওয়া ওষুধ তো কতগুলা খায়নি, এটাও খায়নি। সেটা পরে খাওয়া আগে খাওয়া। ক্লিপটা শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের সাথে দেখেন এরকম গল্প, মানে এটা তো অ্যাকচুয়ালি অ্যানিমেটেড করা, আমরা যারা দেখেছি, মুভি দেখেছি মাওরি। তো সেরকম বলছিলাম শুনতে যে গোটা ওয়ার্ল্ডের কত ইন্টারেস্ট এই স্টোরি টেলিং এর সাথে বা স্টোরির উপরে বেস করে গড়ে উঠেছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সো এরকম যে এই স্টোরি গুলো আসলে লার্নিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুল, এটা গোটা ওয়ার্ল্ডে এখন মোট এস্টাবলিশ। সো যেমন দেখেন আমরা ছোটবেলা থেকে এইটার সাথে পরিচিত, ঠাকুরমার ঝুলি না, এখনো দেখি যে অ্যানিমেটেড আকারে ঠাকুরমার ঝুলির ভিডিওগুলো বাচ্চারা দেখি ট্যাবে দেখতেছে বা মোবাইলে দেখছে। বাট আমরা যে গল্পগুলো শুনেছি, যেভাবে শুনেছি, যেই আবহ নিয়ে শুনেছি, সেটার সাথে আসলে ডিজিটাল মনে হয় কখনোই পেরে উঠবে না বা সেটা ফ্লেভার দিতে পারবে না। আমরা ইসপের গল্প শুনেছি, আমি মোরাল ডেভেলপমেন্টের কথা বলছিলাম, ঠিক আছে। মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইসপের গল্পে আসলে মনে হয় যে খুব কমই আছে আর কি, এটাকে বলে যে অল্টারনেটিভ হতে পারে। হ্যাঁ, সো ইসপের গল্পগুলো যে ছিল, যে দেখেন আমরা ছবিতে দেখা যাচ্ছে যে কলসির মধ্যে বলতেছে যে শিয়াল চেটে কুটে খাচ্ছে থালা, আর বক বক কলসির মধ্যে দিয়ে খাচ্ছে। এই যে গল্পগুলো, ওখান থেকে যে লার্নিং গুলো, সেই লার্নিং গুলো কিন্তু এখনো আমাদের মধ্যে আছে, এখনো আছে। আমরা এখনো সেটা হয়তো জেনারেশন টু জেনারেশন শেয়ার করি, অথবা হয়তো কম করছি এখন, যেটা করা দরকার। আমরা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির গল্পগুলো, হ্যাঁ,
সেই যে শেরওয়ানির মধ্যে খাবার রাখার যে গল্পটা, সেটা আমাদের এখনো কিন্তু ব্রেইনে হিট করে যে ইয়েস, কাপড় নয় মানুষই বড়, তাই না? এই ধরনের গল্পগুলো নাসিরুদ্দিন হোজ্জার যে হাসির মজার মজার গল্প, বাট ওখানেও বেশ কিছু লার্নিং এর যে জায়গাগুলো ছিল ছোটবেলায়, সেটা ছিল অসাধারণ। আহ গোপাল ভাঁড়ের গল্পগুলো এখনো ওই যে যেটা বলছিলাম ঠাকুমার ঝুলির মতো এখনো ভিডিও দেখি, ছেলেমেয়েরা খুব, বাচ্চারা খুবই মজা করে দেখে, খুব এনজয় করে। সে ওইখানেও কিন্তু এই গল্পগুলোর মধ্যে একটা কি থাকে যে টেক অ্যাওয়ে থাকে, একটা শেষে একটা মেসেজ থাকে যে হ্যাঁ এভাবে করো না, এভাবে করো, দুষ্টু লোকের ক্ষতি করতে নেই বা দুষ্টু লোকের পেছনে পড়তে নেই, ঠিক আছে, তার কথায় চলতে নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে গল্পগুলো আমাদের জীবনের চালিকা শক্তি এবং আমাদের মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড্রেস দিস থিং ভেরি সিনসিয়ারলি। দেখেন, এই যে আমরা রিলিজিয়াসলি রিলিজিয়নকে ফলো করার চেষ্টা করি, আজকে আমরা যে সাহাবীদেরকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তাই না, ওনাদের ব্যাপারে বলছেন। তো বলছেন যে এই যে বলে সোনার পরশে সোনার মানুষগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সেই পরশে ওনার গাইডেন্সে সোনার মানুষগুলো যে সাহাবী, তাদেরকে কাউকে কিন্তু আমরা দেখিনি, তবে কাউকেই আমরা দেখিনি, কিন্তু তাদের জীবনের যে গল্পগুলো, সেই গল্পগুলোই কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে। সেই ছোটবেলা থেকে বাবা মা শুরু করে মসজিদের ইমাম, সিনিয়র, সব জায়গাতে এই গল্পগুলোই কিন্তু না আমাদেরকে কি মানবাধিকতা ডেভেলপ করতে বা আমাদেরকে বলে হিউম্যান হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে। সো দেখেন, একটা আমি যদি এভাবে বলি একটু শুনতে অকওয়ার্ড মনে হতে পারে, বাট দেখেন তো এক একটা রিলিজিয়ন দাঁড়িয়ে আছে গল্পের উপরে। যদি আমরা এভাবে একটা মানে নোট দিতে চাই, কথা কি খুব খুব মানে নেগেটিভ বলা হবে বা অন্য কোনো ভাবে বলা হবে না, রূপক অর্থে আমি মনে করি যে এটা সত্যই বলা হবে। কারণ এই যে গল্পগুলো কিন্তু আমাদের এই ফাউন্ডেশন, তাই না, বা এই ঘটনাগুলো যেগুলো ঐতিহাসিক ঘটনাগুলো, সেগুলোই কিন্তু আমাদের এই রিলিজিয়াস ফাউন্ডেশন বা আমাদের ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তাই না? সো এগুলো যেন হারিয়ে না যায়, এগুলোর প্রত্যেকটার মধ্যে ম্যাজিক আছে। কি ম্যাজিক সেটা আমরা নিজেরা ফিল করি, এন্ড সেই ম্যাজিকের হয়তো সূত্র ধরে আজকে হয়তো আমরা ছুটে এসেছি আসলে সেই ম্যাজিকটা একটু রিকল করার জন্য। কিভাবে আসলে বলছি যে স্টোরি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদেরকে কিভাবে মুভ অন করে, আমাদের সাথে কানেক্টেড হয়, এই জায়গাটা এখন খুবই ইম্পর্টেন্ট। এই যে স্টোরি হিউম্যান সাইকোলজির সাথে কিভাবে ওয়েল কানেক্টেড, ডিরেক্ট কানেক্টেড, এই যে বলছিলাম যে আমাদের জীবনে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে, আমরা খুব সহজে শিখতে পারি, আমাদের মনে রাখার ব্যাপারে স্টোরির কোনো মানে বিকল্প কোনো কিছুই হতে পারে না। তো কিভাবে আসলে হিউম্যান সাইকোলজি সাথে স্টোরিটা কানেক্টেড, আমরা খুব সিম্পল ওয়েতে একটু জাস্ট দেখবো। সো স্টোরির সাথে আমরা জানি আমাদের যে সাইকোলজি না, হিউম্যান মাইন্ড, আমরা বলছি কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড বলছি, তাই না? এবং আমরা জানি এগুলো মোটামুটি আমাদের জানা, বা আমরা এখন যথেষ্ট কন্টেন্ট দেখি, জানার সুযোগ হয় যে আমরা এখন জেনেছি যে সাবকনসাস মাইন্ড ইজ আওয়ার মোস্ট পাওয়ারফুল মাইন্ড, এবং এটাই আমাদেরকে বলবো কি চালিকা মূল শক্তি, এটাই আমাদেরকে ড্রাইভ করে, না, এখানেই আমরা শিখি, জানি, এটার করেই আমরা মুভ করি। সো এই সাবকনশিয়াস মাইন্ডের স্টোরিটা খুব সহজে অ্যাবজর্ব হয় কিভাবে, আমি যদি একটু এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি বা এভাবে রেলিভেন্স দেওয়ার চেষ্টা করি। ধরেন সাবকনশিয়াস মাইন্ডটা যদি হয় স্পঞ্জের মতো, স্টোরিটা হচ্ছে জাস্ট লাইক ওয়াটার। ধরেন, আর আমরা যদি কোনো একটা ইনফরমেশন দিতে চাই, ইনফরমেশনটা ডাইরেক্ট ইনফরমেশন গুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে অনেকটা সলিড পদার্থের মতো বা কঠিন পদার্থের মতো মনে হয়, বা বলবো যে গাঢ় কোনো ঘন পদার্থের মতো মনে হয়, যেটা অ্যাবজর্ব করতে তার কষ্ট হয় অনেকটা। আমি যদি রেলিভেন্স দিই, ওই যে কি বলে সাধারণ জ্ঞানের যে তথ্যগুলো বা
আমরা যখন ইতিহাস পড়েছি, ইতিহাসের যে তথ্যগুলো, আমাদের ইতিহাসের পড়ার ধরনটা একটু ভিন্ন, বা আমি বলবো যে একটু এখানে ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে। আমরা ইতিহাসটা পড়ি নাম এবং সালের উপরে ভিত্তি করে মেজরিটি ক্ষেত্রে, বাট ইতিহাসের পরতে পরতে প্রতিটা ঘটনায়, প্রতিটা স্টোরিতে লার্নিং এর জায়গা আছে, এবং এই লার্নিংটা যারা যে জাতি আলোচনা করে তারাই ডেভেলপ করে, আর যে জাতি আলোচনা করে না ওই ইতিহাসের এই মানে বলবো যে নেগেটিভ অংশটা তাকে বারবার সাফার করতে হয়। সো সাবকনসিয়াস মাইন্ড স্টোরিটাকে, স্টোরি ইজ লাইক আ ফ্লুইড, ভেরি লিকুইড ফ্লুইড, অ্যান্ড ইজ লাইক আমি বলবো যে ওয়াটার, যেটা কি করে স্পঞ্জ আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুব সহজেই সে শুষে নেয়। কিভাবে? আমি যদি বাংলাদেশ প্রতিদিন বা বাংলাদেশ আজকের বাংলাদেশ বা এরকম আমি বলবো বিসিএস এর যে বাংলাদেশের উপরে বা আন্তর্জাতিক বিশ্বের উপরে যে গাইড বইগুলো পড়তে হয়, ওইটা আমি পড়ে যেভাবে যত দ্রুত শেষ করতে পারবো, আজকে হয়তো হুমায়ুন আহমেদের কোনো একটা উপন্যাস অথবা শার্লক হোমসের কোনো একটা উপন্যাস আমি রাত জেগে হোক আর যখনই হোক দ্রুত শেষ করে ফেলতে পারবো, বিকজ আমার মাইন্ড এই গল্প বা স্টোরিকে বাধা দেয় না, খুব সহজেই সে শুষে নিতে পারে, বিকজ দে আর লাইক ওয়াটার অ্যান্ড ফ্লুইড, মানে খুব সহজে। কিন্তু ওই যে হার্ড ইনফরমেশন গুলো কি করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কে পেনিট্রেট করতে কষ্ট হয়। ভাইস ভার্সা যদি বলি, সাবকনসিয়াস মাইন্ড ওগুলোকে অ্যাবজর্ব করতে সে মানে টাফ হয় তার কাছে, বা সে কষ্ট হয় তার কাছে। ফলে আমাদেরকে অনেক কষ্ট করে ওই ইনফরমেশন, যে পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, কার সাথে হয়েছিল, প্রথম যুদ্ধ কার সাথে হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ কার সাথে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। থিং ইজ, যখন আমরা গল্পগুলো শুনি, গল্পগুলো পড়ি বা উপন্যাস পড়ি, যাই করি এখানে, সেগুলো আমাদের ভিতরে খুব সহজে অ্যাবজর্ব করে, এবং এগুলো ভেতরে লং টার্ম ইম্প্যাক্ট ফেলে। এন্ড দ্য থিং ইজ, সাবকনসিয়াস মাইন্ডে যখন অ্যাবজর্ব হয়, তার অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমি একটা রেলিভেন্স যে আপনাদেরকে একটু ইয়ে করার চেষ্টা করি, আবার মানে শেয়ার করার চেষ্টা করি। ধরেন আমরা এই যে এসএসসি এইচএসসি পাস করে এসেছি, পড়াশোনা করে এসেছি, আমাদের র্যাপিড রিডিং ছিল, ওখানে হয়তো এখানে আমরা দেখেছি উপন্যাস পড়তে হয়েছে, পদ্মা নদীর মাঝি পড়তে হয়েছে, আমাদেরকে পড়তে হয়েছে কি বলবো যে হাজার বছর ধরে, ঠিক আছে, কবর, এগুলো পড়তে হয়েছে। আচ্ছা, এখন এই জায়গায় আমার শুরু থেকে মানে যখন থেকে বলা যায় একটু বেশি একটু ভাবুক মন তৈরি হওয়া শুরু হয়েছে, তখন থেকে আমার একটা অবজেকশন ছিল। অবজেকশনটা কি দেখেন, উপন্যাস হিসাবে আমি বলবো যে ওখানে আমার ক্রিটিসিজম করার সুযোগ নাই, বাট আমি বলবো যে যে বয়সে যেই জায়গায় পাঠ্যপুস্তক হিসাবে পদ্মা নদীর মাঝিকে রাখা হয়েছে, দ্যাট ইজ 100% রং, বিকজ পদ্মা নদীর মাঝির ফিনিশিং এ যখন কি বলবো যে কুবের মালাকে ডিচ করে যখন নিয়ে যেতে হোক, বা সে কপিলাকে নিয়ে যখন চলে যাচ্ছে, this sets a very bad example in the mind, subconscious mind, এবং যেটা আমরা সহজে গল্পের মাধ্যমে অ্যাবজর্ব করছি। আমি আবারও বলছি, আমি ওই ক্রিটিক না, বা ওটা আল্লাহ ইয়াদ না যে আমি ওই বড় বড় লেখকের সেই স্বনামধন্য উপন্যাসকে আমি ওখানে ইয়া করব, ঠিক আছে, সেটা, বাট আমি যেই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি, যেই বয়সে যেই জায়গায় ইনপুট করা হয়েছে, দ্যাট ইজ রং। ঠিক আছে, একটা ছেলে অথবা মেয়ে হাজার বছর ধরে হোক, বা হাজার বছর ধরেও ঠিক তাই না, বন্ধুর সাথে যে তার রিলেশনটা ওকে একটু নিয়ে, দ্যাটস নট ফেয়ার, ওই বয়সের জন্য ওটা নট ফেয়ার। এটা হ্যাঁ ম্যাচিউর হয়েছে, সাহিত্য পড়ছে, দ্যাটস ওকে, দ্যাট কুড বি ওকে, বাট ওই স্টেজে ওটা, এবং তারই কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট আমাদের সমাজের মধ্যে পড়ে, এটার লং টার্ম ইম্প্যাক্ট। এবং এভাবেই এই গল্পগুলো, পজিটিভ এবং নেগেটিভ গল্পের কথা আমি শুনেছি, গল্পের ম্যাজিকটা এখানে যে দেখেন, গল্পর সাথে সম্পর্কিত যে অন্যান্য অংশগুলো আছে, উপন্যাস, মিডিয়া, মানে নাটক থেকে শুরু করে মুভি, সিনেমা ইত্যাদি ইত্যাদি, এখানেও কিন্তু ন্যারেটিভ তৈরি করার একটা সুযোগ পাওয়া যায় সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করে স্টোরির মাধ্যমে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে রাজাকার বলতে লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, টুপি পরা, পান চিবানো, মুখের মধ্যে রক্ত রক্ত একটা ভাব, মানে ওই পানের কষ্টা ক্ষয় সহ, এই ধরনের একটা পোর্ট্রেট করা হয়েছে গল্প
উপন্যাস, নাটক, সিনেমা বিভিন্নভাবে। এই তো এখনকার অনেক কিছু ঘাটাঘাটি করতে, যে এখন সবই ইনফরমেশন যুগের, এখন অনেক বেশি ওপেন। দেখতে যাচ্ছে যে ইতিহাসের যে অধ্যায়ের ছবিগুলো সামনে আসছে, সেখানে রাজাকার আলবদরের যে ছবিগুলো বা টিমের ছবিগুলো আসছে, আমরা স্পেশালি দেখেছি যে জুলাই বিপ্লবের সময় গত বছরে বা তার আগে কোনো ছবিতে কাউকে দাড়ি মোচ দেখা যায় নাই, কারো মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই। হোয়াটস দিস? বিকজ ওই যে স্টোরির মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে। দ্যাটস দ্য নেগেটিভ ইম্প্যাক্ট। সো এই সাবকনসিয়াস মাইন্ড ইজ ভেরি ডেলিকেট, ভেরি ইম্পর্টেন্ট। এবং বয়স তো আরোই গুরুত্বপূর্ণ। এই যে বাচ্চা, তাই না, 1 2 3 4 5 6 7 8 9 10 টিনেজার, তারপরে যখন সে ইয়াং হচ্ছে, যুবক যুবতী হচ্ছে, এই যে ট্রান্সফরমেশনের বিভিন্ন সময় যে কৈশোর যৌবনে যে ট্রান্সফরমেশনের সময়গুলো, এই প্রত্যেকটা জায়গায় গল্প খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা যারা হয়তো যে কি ডিরিলিস, কুরুলুস ওসমান, এই হয়তো সিরিয়ালটা দেখেছেন, আমি কিছু দেখেছি। তো ওই সময় দেখায় কি যে ওখানে তাঁবুর মধ্যে বসে বাচ্চাদেরকে নিয়ে কি করতেছে, যে ওখানে সিনিয়র কেউ গল্প করতেছে, ঠিক আছে। সেই গল্পগুলো তাদের বলবো যে ঐতিহ্য নিয়ে, তাদের সংগ্রাম নিয়ে, তাদের পজিটিভ জিনিসগুলোকে নিয়ে। আর আমাদের এই যে বললাম যে খুব ডেলিকেট মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, এবং সেই যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে, যে বয়স অনুযায়ী যে ট্রান্সফরমেশন, এই সময় যে গল্পগুলো তাদের জন্য উপযুক্ত, সেই ম্যাক্সিমাম গল্প হয়তো আমরা আজকে দিতে পারছি কিনা, এটা কিন্তু আমাদের জন্য প্রশ্ন থেকে যায়। এবং পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দারুণ, চমৎকার পজিটিভ ইম্প্যাক্ট। ওই যে বললাম যে একটা গল্প একটা জাতির উত্থান হতে পারে। দিস ইজ দ্য পাওয়ার। গল্প গুলোই একটা জাতির উত্থান হতে পারে যদি আমরা সঠিকভাবে শেয়ার করি। আজকে আমরা হয়তো আমাদের বাঙালি জাতির সেই গল্পগুলো আমরা হয়তো কতখানি শেয়ার করতে পারি। আজকে ঈশা খাঁর গল্প কতখানি আমাদের ঘুরে ফিরে আসে। আজকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির গল্পগুলো কতক্ষণ আসে। আবার সুভাষ বোসের গল্পগুলো কতক্ষণ আসে, ঘুরে ফিরে আসে। এই বাঙালির গল্পগুলো, বাংলাদেশি গল্পগুলো কোথায় ঘুরে ফিরে আসে না? আসে না বলে আজকে আমরা কনফিউজড। আজকে আমরা কোনো ব্যাপারে একমত হতে পারি না, একত্রিত হতে পারি না। সো একটা জাতি ট্রান্সফরমেশনের জন্য শুধু আমি একটা মন না, একটা মন থেকেই 10টা মন, ফোক এবং জেনারেশন টু জেনারেশন এবং থ্রু আউট দ্য নেশন, ট্রান্সফরমেশনের জন্য স্টোরি ইজ আ মাস্ট, এন্ড দ্যাটস দ্য পজিটিভ স্টোরি। সো এই যে স্টোরি অ্যাজ লিকুইড থিং, যেটা খুব সহজেই অ্যাবজর্ব করে, একেই গোটা ওয়ার্ল্ডে পজিটিভ এবং নেগেটিভ ওয়েতে ম্যানিপুলেট করা হয়, এবং সে অনুযায়ী কিন্তু ইম্প্যাক্ট তৈরি হয়, নেগেটিভ ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট। সো আমার কাছে এটা সহজ মনে হয়েছে। এছাড়াও অনেক থিওরম থাকতে পারে বা আছে, থিওরি আছে, আমি স্টাডি করতে যেও দেখেছি, অনেক থিওরি আছে, অনেক কিছু আছে। বাট আমার কাছে এটা সিম্পলিয়েস্ট ফর্ম মনে হয়েছে বোঝার জন্য বা শেয়ার করার জন্য। সো আসেন আমরা পরবর্তী দেখি যে স্টোরি টেলিং এর কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখবো। বাট বিফোর দ্যাট আমি র্যান্ডম আপনাদের কাছে জানতে চাই, যেহেতু আমি স্ক্রিন অন করেছি, আমি প্রশ্নটা শেয়ার করতে পারছি না। আপনাদের কাছে র্যান্ডম জানতে চাই, এই যে আমরা যে ইনফরমেশন গুলো আপনাদের কাছে শেয়ার করলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি আসলে লজিক্যাল আপনার কাছে মনে হয়েছে, নাকি মনে হচ্ছে না আমি আমার ব্যক্তিগত মন গড়ার কথা বলছি? আসলে কি আপনার কাছে মনে হয় যে স্টোরি ক্যান চেঞ্জ এ মাইন্ড, লট অফ মাইন্ড, জেনারেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফুল নেশন চেঞ্জ করা সম্ভব স্টোরির মাধ্যমে? পজিটিভ স্টোরি গুলো আমরা যদি বারবার সামনে আনি, বারবার আমরা শেয়ার করি আমাদের জেনারেশন টু জেনারেশন। হোয়াট ডু ইউ সে? আমি আমাদের এখানে যারা সিনিয়র আছেন বা অল যারা আছেন, আমি ভলেন্টারিলি বলবো আপনারা শেয়ার করবেন কাইন্ডলি। হোয়াট ডু ইউ সে? এই ব্যাপারটা আপনাদের মতামত। রফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, সাথে থাকার জন্য। রফিক ভাই, আপনার কাছে আমি অনুরোধ জানাবো, আপনার কাছে আমি শেয়ার করতে বলবো একটু কাইন্ডলি, যে এই যে মেসেজটা শেয়ার করলাম,
আপনার কি মনে হয় আপনার জানা মতে যে এটা কি আসলে সত্য বা এটা ট্রু বা এটা আমরা কি স্টোরির মাধ্যমে গোটা ন্যাশনকে চেঞ্জ করার কার্যক্রম হাতে নিতে পারি কিনা? হোয়াট ডু ইউ সে রফিক ভাই? আপনারা কি আছেন আমার সাথে? আমি শুরুতে বলছিলাম যে যেহেতু এটা লাইভ স্যার, সেশন। হ্যাঁ জি, হ্যাঁ শিওর। শাহপরান আসসালামু ভাই আলাইকুম। প্লিজ শেয়ার করেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি দুই নাম মেনশন করেছেন তো, এই জন্য না শিওর, কোনো আমি সমস্যা নেই, শোনা যাচ্ছে। ওকে ঠিক প্লিজ। আছে। আমার কাছে সবচেয়ে, জি, আই আই এগ্রি উইথ ইউ যে আসলে স্টোরি টেলিং দিয়ে আসলে একটা নেরেটিভ বিল্ড আপ করা যায়, নেরেটিভ চেঞ্জ করা যায়, এবং এর প্র্যাকটিক্যাল অনেক আমরা হচ্ছে যে সিচুয়েশন বা ইতিহাস বলেন আমরা এগুলো আমরা দেখি যে আছে। এবং এট দ্য সেম টাইম আমাদের, যদি আমি এজ এ মুসলিম হিসাবে বলি, মুসলমানদের অনেক কীর্তিগাথা ছিল, অনেক অ্যাচিভমেন্ট ছিল ইন দ্য ফিল্ড অফ সায়েন্স। দেখা যাচ্ছে যে আপনার পশ্চিমা বা ওয়েস্টার্ন যে নেরেটিভ গুলা ওরা এমন ভাবে বিল্ড আপ করেছে যে আজকে পয়েন্ট আউট করা হয়, ফিঙ্গার আউট করা হয়, এবং একটা যুগকে তো ওরা পুরো হচ্ছে যে মধ্যযুগকে তারা অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করে ফেলছে এইভাবে, যেন এই যুগে কোনো কিছু নেওয়ার নাই, এই যুগ কিছু দেয় নাই। তো আই এগ্রি উইথ ইউ যে আসলে স্টোরি টেলিং দিয়ে একটা নেগেটিভ বিল্ড আপ করা যায়, এবং এর যে আপনি যে আমাকে আমাদের সাথে শেয়ার করছেন হিউম্যান সাইকোলজিটা, সাবকনসিয়াস মাইন্ড, আমার এই উদাহরণটা খুব ভালো লেগেছে যে স্টোরি হচ্ছে এটা ফ্লুইড আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে স্পঞ্জ, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে সে নিয়ে নেয়। ঠিক, এবং এজন্য আপনি একটা ভালো কনসার্ন যেটা শেয়ার করছেন সেটা আমাকে একটু রিথিঙ্ক করার জন্য হেল্প করছে। যেটা হচ্ছে যে আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করে আসছি, তখন স্কুল কলেজে এমন কিছু স্টোরি ছিল বা গল্প ছিল যেগুলো আমরা পড়তাম এবং বন্ধু বান্ধব হাসাহাসি করতাম যে আসলে এটা কিরকম এরকম। এটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার মাথায় তখন ঢুকছে, সেটা কিন্তু আমি অ্যাক্টিভলি থিঙ্ক করি নাই। আজকে এই বয়সে এসে আমি বুঝতে পারি যে না, ঠিক আছে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার জীবনে পড়ছে। সো আই এগ্রি উইথ ইউ যে স্টোরি টেলিং দিয়ে আসলে এটা একটা, ইট কুড বি আ ডেঞ্জারাস থিং এন্ড ইট কুড বি আ গুড থিং। থ্যাংক ইউ সো মাচ। আপনি সুন্দর করে জিনিসটা ইয়ে করেছেন, সামারাইজ করেছেন। অ্যাকচুয়ালি ইট কুড বি বেস্ট অ্যান্ড কুড বি ওর্স থিং। সেটা কি অবজেক্টিভে কিভাবে কাজে লাগানো হচ্ছে তার উপরে। শুরুতে বলছিলাম যে আজকে সময় স্টোরি টেলিংটা ইম্পর্টেন্স আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এবং এটা সামনে আসা শুরু করেছে। আমরা অ্যাপ্লিকেশন বেস আমরা একটু যদি দেখি, আমি এখানে তিনটা মেজর সেগমেন্ট হিসেবে দিয়েছি এবং তার আন্ডারে অনেক সাব পয়েন্ট দিয়েছি। এগুলো হয়তো অনেক ডিটেল ব্যাখ্যা করার সুযোগ আছে এবং এগুলো নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। আমরা হয়তো পরবর্তীতে ইনশাআল্লাহ কোর্স লঞ্চ করব, সেই কোর্স লঞ্চের মাধ্যমে এগুলো আমরা ডিটেল দেখবো। কিভাবে ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কিছু ফর্মুলা, কিছু ফ্রেমওয়ার্ক কাজে লাগিয়ে দেখা যাচ্ছে একটা ব্র্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি করা যায়, যে স্টোরি টেলিং কে কাজে লাগানো যায়। সেটা ডিজিটাল হতে পারে, ফিজিক্যালও হতে পারে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইনোভেশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, সেলস পিচের ক্ষেত্রেও দারুণ একটা জায়গা। ডেটা ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, এখানেও হচ্ছে আপনার স্টোরি টেলিং এ একটা ইনভলভমেন্ট আছে। কাস্টমার টেস্টিমোনিয়াল এবং কেস স্টাডি, আজকে তো এটা মানে ফেসবুক খুললেই দেখা যায়, তাই না, যে আমি এটা খেয়ে ভালো হয়েছি বা আমি এটা ব্যবহার করে উপকৃত হয়েছি, যে স্টোরি গুলো শেয়ার করছেন। সো বলবো যে সেলস, মার্কেটিং, বিভিন্ন জায়গায় ব্র্যান্ড ডেভেলপমেন্টে মানে স্টোরি প্রত্যেকটা জায়গায় এত ওতপ্রোতভাবে জড়িত আছে বলে শেষ করা যাবে না। জড়িয়ে আছে ম্যানেজমেন্ট, লিডারশিপ, ম্যানেজার স্কিল, বিভিন্ন জায়গায়। ইন্টারনাল কমিউনিকেশন এন্ড এমপ্লয়ি এঙ্গেজমেন্টের ক্ষেত্রে স্টোরি অনেক কাজ করে। আমি যখন আমরা জব করে, আমি স্পেশালি যখন জবে ছিলাম, বিভিন্ন সিনিয়রের সাথে বা বিভিন্ন বসের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সেই ঘটনাগুলো বা সেই লার্নিং গুলো এখনো গেঁথে আছে, যেই ঘটনার প্রেক্ষাপটে বস ডাইরেক্ট ডিরেকশন দেয় নাই, হয়তো সময়ের ব্যাপ্তির উপরে ডিপেন্ড করে উনি বসে কি করেছেন, ওই সংক্রান্ত একটা গল্প বলেছেন যে মারুফ দেখো এরকম হয়েছিল, এরকম 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 এই এরকম, হোয়াট ইউ সে। না স্যার, আমি বুঝতে পারছি আসলে
এখানে এই জায়গাটা ভুলেছে, এখানে ঠিক করা উচিত। এই তো বুঝতে পারছি, থ্যাংক ইউ, গো হেড। সেই বিষয়গুলো এখনো মাথায় কাজ করে, ঠিক আছে। চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্রাইসিস কমিউনিকেশন, এই জায়গাগুলোতে মানে স্টোরি যে কি দারুণ ভূমিকা পালন করে বলে শেষ করা যাবে না। এগুলো প্রত্যেকটা জায়গায় বললাম তো যে এখানে অনেক ডিপে কাজ করার বা শেয়ার করার আছে। তো এই ছোট সেশনে আমি শুধু আপনাদের সাথে পয়েন্টগুলো শেয়ার করে যাচ্ছি। কনফ্লিক্ট রিজলিউশন, ভিশন কাস্টিং, ইন্সপায়ারিং অ্যাকশন অ্যান্ড মোটিভেটিং বা মোটিভেশন, এই প্রত্যেকটা জায়গাতেই স্টোরি চমৎকার ভূমিকা পালন করতে পারে। এছাড়া আরো অনেক জায়গা আছে, যেমন পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্টোরি তো মাস্ট। অ্যাডভোকেসি, সোশ্যাল চেঞ্জ, মোরাল ভ্যালুস এডুকেশন, টিচিং কমপ্লেক্স কনসেপ্টস। আমার মনে আছে যখন এখানে যদি কেউ ফার্মাসি থাকেন বা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে থেকে থাকেন, একটা খুব কমপ্লেক্স টার্ম, এটাকে বলা যে ফার্মাকোলজি। হ্যাঁ, এই জিনিসটা যখন আমি ট্রেনিং এ বোঝাতাম যে আমাদের সেলস ট্রেনিং এ যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকতো, একদম নতুন এসছে, বিভিন্ন সাবজেক্ট থেকে পড়ে আসছে, কেউ সোশ্যোলজি থেকে, কেউ বাংলা থেকে, ইংরেজি থেকে, তার কাছে মেডিকেল সায়েন্সের এই কঠিন জিনিস বোঝাবো কি করে? তখন তাকে মানে ওই সাথে আমার মনে আছে ম্যাক্সিমাম যে ক্রিটিক্যাল জায়গা ছিল তার সাথে চেষ্টা করছি কোনো একটা রেলিভেন্স গল্প তৈরি করে তাকে শেয়ার করার বা ওই ট্রেনিং সেশনে শেয়ার করার, এবং তারা তখন ওই জিনিসটা বোঝার চেষ্টা করছে এবং বুঝতে পারছে, এবং ওই গল্প দিয়ে বারবার যে আচ্ছা এটা কিন্তু ওই ক্যারেক্টার, ওটা ওই ক্যারেক্টার, এটা এভাবে হলো, তাই না? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। সো কমপ্লেক্স থিংকে শেয়ার করার জন্য স্টোরি খুবই চমৎকার একটা বিষয়। মেমোরি রিটেনশন, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে যেই কথাটা শুরুতে বলেছিলাম যে ইনফরমেশন আমাদের সহজে অ্যাবজর্ব করতে পারে না, ডাইরেক্ট তথ্য আমাদের ব্রেন নিতে কষ্ট করে। তো সেই জায়গাতে গল্প খুব সহজেই জায়গা করে নেয়। কালচারাল প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সমিশন বলছিলাম, কথা হচ্ছিল। বিল্ডিং রিলেশনশিপ অ্যান্ড নেটওয়ার্কিং, সেলফ রিফ্লেকশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। দেখেন আমরা যখন আড্ডা দিই, আড্ডাতে আমাদের বন্ধু সার্কেলের মধ্যে অনেক ধরনের পার্সোনালিটি থাকে আর কি। তার মধ্যে আমরা কিন্তু সবসময় ওই ব্যক্তিকে আশা করি বা তাকে বলি দোস্ত তুই আয়, তুই তুই ছাড়া তো আড্ডা জমবে না। আসলে কেন তাকে ছাড়া আড্ডা জমবে না? বিকজ দ্যাট পার্সন ইজ বলবো যে চমৎকার স্টোরি টেলার, এবং সেই আড্ডাকে বা এরকম দুই একজনই আড্ডাটাকে প্রাণবন্ত করে রাখে, ওই আড্ডার সময়টাকে কি বলবো রিমার্কেবল করে রাখে, মজাদার করে রাখে, ঠিক আছে। দ্যাটস দ্য থিং, যে রিফ্লেকশন এন্ড পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল রিফ্লেকশনের জন্য এটা চমৎকার জিনিস। তো এই প্রত্যেকটা জায়গায় কাজ করার সুযোগ আছে, কাজ করার মতো স্কোপ আছে। আমরা এগুলো নিয়ে অলরেডি কাজ চলছে, অনেকখানি ডেভেলপও হয়ে গেছে। আমরা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এরকম যে 3 months এর কোর্স ইনশাল্লাহ, যেখানে মাসে 2 বা 3টা করে ক্লাস হবে, ওয়ার্কশপ দেওয়া থাকবে, অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, কমপ্লেক্সটাকে সহজ করে কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করা যায়, মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, মানে শুধু গল্পের ছলে গল্প বলা নয়, সেটাকে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে এটাতে রেজাল্ট আনতে পারি, নিজেদের জীবনের অংশগুলোকে ট্রান্সফর্ম করতে পারি, সেই জায়গায়। রাইট নাও গল্প নিয়ে কথা হচ্ছিল। গল্প গল্প কি করতে পারে, কিভাবে করতে পারে, তা নিয়ে কথা হচ্ছিল। সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট দেখছিলাম। এবার আমরা দেখবো যে আসলে গল্পগুলো কিভাবে গঠন করা হয়। যেহেতু বলছিলাম এটা অনেক আগে থেকে হয়ে আসছে, সে অ্যারিস্টটলের আমল থেকে হয়ে আসছে এগুলো প্র্যাকটিস। সব গল্পের কিছু মানে যারা স্পেশালিস্ট বলবো এগুলো নিয়ে কাজ করেন, তারা কি করেছেন, এর অ্যানাটমি বের করছেন, মানে ভেঙে চুরে পার্টস গুলো বের করেছেন, বা তারা বলছেন যে এভাবে এভাবে করলে একটা সুন্দর গল্প তৈরি করা যেতে পারে। তো স্টাডি করতে গিয়ে দেখা গেছে যে এরকম অনেক কিছু আছে। তো আজকে এই স্বল্প সময় হয়তো অনেক কিছুকে ইনক্লুড করা যাবে না, আমি শুধু হাইলাইট করে যাব, আর কিছু জিনিস হয়তো শেয়ার করবো। শেষে আপনারা প্রশ্ন রাখবেন, আমি চেষ্টা করবো আমার স্বল্প জ্ঞানে আপনাদের সাথে শেয়ার করার। সো স্টোরি, না স্টোরি নিয়ে কথা হচ্ছে, স্টোরি দিয়ে একটা কিন্তু অ্যাক্রোনিম আছে, এবং সেটা ইলাবোরেশন দিয়ে দেখেন একটা সুন্দর কি বলবো যে একটা স্ট্রাকচার করা আছে, বলছে কি স্টোরি সিচুয়েশন। তো দেখেন এই যে যখন আমরা গল্প কথা বলছিলাম যে দাদি গল্প বলছেন বা দাদু গল্প করছেন, ওই যে হারিকেনের সামনে শীতের দিন কারেন্ট চলে গেছে, তাই না, একটা সেট তৈরি হয়েছে, একটা আবহ তৈরি হয়েছে। এবার তিনি একটা কনটেক্সট তৈরি করছেন যে ওই যে ওই ব্যাপার দেখেছো, ওই যে ঝোপঝাড়, তাই না, একটা একটা কনটেক্সট তৈরি হয়েছে, একটা সিন তৈরি হয়েছে, যে ওখানে গল্প বলার একটা সেট তৈরি হয়ে গেছে। এখন মানে মন
আমার টোটাল পুরো মন শরীর চিন্তাধারা ওই গল্পগুলোকে গোগ্রাসে গিলে নেওয়ার জন্য বা র্যাপিড অ্যাবজর্ব করার জন্য তৈরি হয়ে আছে। সো অফকোর্স একটা গল্পের জন্য একটা সিন সেট করা বা একটা কনটেক্সট তুলে ধরা জরুরি। ধরা হচ্ছে গোল এবং চ্যালেঞ্জ কি, অর্থাৎ এই যে গল্পটা আমরা শেয়ার করতে যাচ্ছি বা একটা গল্প কনস্ট্রাক্ট করতে যাচ্ছি, সেখানে গল্পে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকতে হবে বা একটা গোল থাকতে হবে, এবং গোলের পরপরই আমরা দেখবো যে একটা অবস্টাকল আসবে বেশ কিছু। এগুলোই কিন্তু তখন ক্লাইম্যাক্স তৈরি করে, এগুলোই তখন ইন্টারেস্ট তৈরি করে, এগুলোই তখন সাসপেন্স তৈরি করে। Sorry, কি ধরনের ডিফিকাল্টিস এন্ড পেইন পয়েন্টের সম্মুখীন হতে হবে। অর্থাৎ এই যে একটা ব্যক্তি দাদা হয়তো গল্প করতেছেন বা দাদি গল্প করছেন বা নানা গল্প করছেন যে আমি ওরকম এক বর্ষার দিন আমি ব্যবসা নৌকাটা রেখে এসেছি, কোনো ঘাটে কেউ নাই ইত্যাদি ইত্যাদি। এই যে ডিফিকাল্টিস কি, বর্ষা, অন্ধকার, এই যে বিভিন্ন বিষয়গুলো, হ্যাঁ, ভূতের গল্প বলতে চেয়ে তিনি এই যে ডিফিকাল্টিস গুলো তুলে ধরছেন, একা আছি, পেইন পয়েন্ট গুলো বলছেন, সাথে কেউ নাই, আমি খুব ক্ষুধার্ত, মাথা খুব ব্যথা ইত্যাদি ইত্যাদি, যে স্ট্রাগল গুলো সেগুলো কথা আসছে কিভাবে প্রবলেম গুলো সলভ করে। এবার তিনি চিন্তা করতেছেন, না ঠিক আছে বসে থাকলে তো চলবে না, এখন আমি কি করবো, হাঁটা দিলাম, ঠিক আছে, হাঁটতে যে বাঁশবাগানের পরে এসে একটা ঘটনা ঘটলো, দ্য থিংস প্রবলেম। আবার এই যে একটা প্রবলেম আসলো যে বাঁশবাগানের ওখানে এসে দেখতে পাচ্ছে যে কেউ হয়তো পিছন থেকে ডাকছে অথবা একজন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এরকম একটা বিষয়। সো এই যে প্রবলেম সলভ করা, তাই না, এই সুন্দর একটা কার্ভ তৈরি হয় আমাদের মনের মধ্যে, যে একটা ইন্টারেস্ট তৈরি হয়, সাসপেন্স তৈরি হয় ওই গল্পটাকে আগ্রহ গ্রহণ করার জন্য বা অ্যাবজর্ব করার জন্য। এন্ড ফাইনালি ইউ অ্যান্ড ইয়োর্স বলতে বোঝাতে যাচ্ছি যে এই যে গল্পটা যাদের জন্য বলা হচ্ছে তাদের কাছে একটা মেসেজ দিতে হবে, তাই না? শেষে হয়তো গল্পের শেষে মেসেজ দিতে চান যে দেখো পৃথিবীতে মানুষ যেমন সৃষ্টি করেছেন, আমার দাদু হয়তো এভাবে বলছেন যে শেষে মানুষ যেমন কি বলেছে, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকেও তৈরি করেছেন। হ্যাঁ, হয়তো ওখানে জিন ছিল বেবি, আমার দেখার ভুল হতে পারে, বাট দেখো আমি সহিহ সালামতে ফিরে আসছি, কারণ আমি আয়াতুল কুরসি পড়ছিলাম, আমি সূরা কি বলবো যে ইখলাস পড়ছিলাম, আমি সূরা কি বলে ফালাক এবং নাস পড়ছিলাম, যে তোমরাও কিন্তু এটা শিখবে। আমাদের কাছে আমাদের দাদুরা এই মেসেজটা দিয়েছেন, আমার দাদিরা ভূতের গল্প বলতে যে এই মেসেজটা দিয়েছেন, এবং সেটা তখন মনে দাগ কেটে রেখেছে যে তাই তো এই এই সূরাগুলো যদি আমরা পড়ি করি তাহলে আমাদের ভয় লাগবে না, জিন ভূত কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। ঠিক আছে, এই যে মেসেজটা দাও অডিয়েন্সকে, ইটস আ ভেরি গুড থিং, বা এটাই আসলে অবজেক্টিভ, তাই না? সো এই স্টোরি অ্যাক্রোনিম দিয়ে আরো আছে, আমি সামনে দেখাবো আপনাদের, পরে স্লাইডে চলে আসবে, অনেক আছে। আমরা ওই যে বলেছি যখন কোর্স করবো তখন কোন ধরনের স্ট্রাকচার কোথায় প্রযোজ্য, কেন প্রযোজ্য, কিভাবে কাজ করে, সেটা আমরা হয়তো আরো ডিটেল দেখবো। এইখানেই আমরা সংক্ষেপে দেখলাম যে একটা স্টোরি সাধারণত একটা সিচুয়েশন কনটেক্সট থাকা দরকার, একটা টাস্ক গোল চ্যালেঞ্জ থাকবে ওখানে, যেটা আমাদের কিউরিওসিটি বা সাসপেন্স তৈরি করবে, ডিফিকাল্টিস পেইন পয়েন্ট থাকে, সাধারণত প্রবলেম সলভ করার কিভাবে করছে তার একটা গতিপথ থাকে, তারপরে রেজাল্ট থাকে, এবং ফাইনালি যে এইসবের গল্পের সাথে আমি রিলিভেন্সটা দিতে চাই, যে ফাইনালি একটা মেসেজ তো দিতে হবে নাকি, গল্পটা শুধু গল্প বলার জন্য নয়, একটা মেসেজ ওখানে আছে যে এটা করলে এটা হবে বা এটার জন্য এটা করা উচিত, রাইট? ঠিক একইভাবে আরেকটা স্ট্রাকচার আছে SICLTR। এই স্ট্রাকচারে বলছে যে কি কি, আমি যদি বাংলায় বলি, খাস বাংলায় বলি, যে মাল মশলা দিলে আর কি এই গল্পটা সৌন্দর্য হয়, আরো বলবো যে আকর্ষণীয় হয়, জিনিসটা আরো গঠনটা সুন্দর হয়, সেই জিনিসগুলো এখানে তুলে আছে SICLTR এই একটা অ্যাক্রোনিম দিয়ে। কি বলছে যে স্ট্রাকচার বোঝাচ্ছে, বিগিনিং থাকবে, একটা মিডিল থাকবে, একটা এন্ড থাকবে, আইডিয়া একটা ইস্যু বলছে, হ্যাঁ, ইস্যুটা কনফ্লিক্ট, ড্রামা, প্রবলেম, সলিউশন, এগুলো থাকবে, এর মধ্যে ক্যারেক্টার থাকবে, স্টাফ থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, ক্লায়েন্ট থাকবে, ফ্রেন্ডস আর ফ্যামিলি থাকতে পারে, মেম্বার থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং ওই যে ভূতের গল্পের কথা বারবার হয়তো বলছি, ভূতের গল্পের মতো ওই মানে হয়তো চোখে ভুলে রাখা ওই জিন ভূত থাকতে পারে। লোকেশন, ওয়ার্ক, স্কুল, কলেজ, ট্রাভেল, নদীর ঘাট, পুকুর ঘাট, এনি হয়, বাসা, হ্যাঁ, অন দ্য রোড, একটা লোকেশন থাকতে পারে, থাকতে হবে। টাইম, ডে নাইট, হলিডে সিজন, মধ্যরাত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো কি করে গল্পের ওয়েটটা বাড়ায়, গল্পকে আরো স্ট্রং করে, গল্পকে আরো গ্রহণযোগ্য করে তোলে, গল্পকে আরো লাইভলি করে। রিজলিউশন থাকবে, একটা হ্যাভি এন্ডিং থাকতে পারে, অত কষ্টও থাকতে পারে, ওই যে কবরের মতো যে কার্ডি এবং জোহরা না, তাদের বিচ্ছেদ, সেরকম একটা কষ্ট থাকতে পারে, ঠিক আছে, বাট হ্যাপি নিউ
থাকতে পারে, রেজুলেশন একটা থাকবে। সো এই যে স্ট্রাকচার গুলো, এগুলো যারা এগুলো নিয়ে এক্সপার্ট তারা এগুলো বের করেছেন, দিয়েছেন। তো আমরা এগুলো এখন শেখার সুযোগ আছে এবং আমরা জানবো, বুঝবো। এবং দেখেন এই যে আমি এখানে দেখো কতগুলো, অনেকগুলো, হ্যাঁ এটা তাও তো এখানে শেষ হয় না, আরো অনেক কিছুগুলো আছে। এখানে প্রায়, এখানে মনে হয় 9টা আমি শেয়ার করেছি। যে এইটা মডেল আছে, পিওভি মডেল আছে, এসসিকিউএ মডেল আছে, স্মার্ট মডেল আছে, এসসিআর মডেল আছে, সাকসেস মডেল আছে, পিএস মডেল আছে, এফএবি মডেল আছে বা ফ্যাব মডেল আছে, পিএবি মডেল আছে। আমি তো মানে আমার লাইফে ফ্যাব মডেলটা অনেক কাজ করতে আছে। স্মার্ট মডেল নিয়ে আমরা কাজ করেছি স্পেসিফিক্যালি যখন ম্যানেজমেন্টে বা অর্গানাইজেশনে কাজ করেছি, আমরা কাজ করেছি ফ্যাব নিয়ে, যখন সেলস মার্কেটিং নিয়ে আমরা অ্যাগ্রেসিভলি কাজ করেছি, তাই না? তারপর এইটা মডেল নিয়ে কাজ করেছি আমরা, ট্রেনিং ডেভেলপমেন্টের কাজ নিয়ে। এভাবে প্রত্যেকটা মডেলই কোথাও না কোথাও আমরা চেষ্টা করে কাজ করা। এ সময় হয়তো মডেল জেনে কাজ করি নাই, না জেনেই কাজ করেছি, পরবর্তীতে তো আমরা জেনেছি যে হ্যাঁ এটা এই মডেলের মধ্যে পড়ে। সো মডেল অনুযায়ী বা ফ্রেমওয়ার্ক অনুযায়ী যখন কাজ করা হয় তখন আমাদের কি হয়, আমাদের চিন্তা ভাবনার ফ্রেমওয়ার্কটাও সহজ করে দেয় ওই গল্প তৈরি করতে বা ওই অনুযায়ী কাজ করতেছে। ঠিক আছে, আমরা যেমন ফার্মাসিউটিক্যালসে এখানে কাউসার আছেন আমাদের সাথে, আই নো সিও চমৎকার স্টোরি টেলার এবং সে ব্র্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা চমৎকার সে কি বলবো যে পদাঙ্ক রেখেছে। সো এই ব্র্যান্ড ডেভেলপ করার ক্ষেত্রে ওই ব্র্যান্ডের সাথে বা একটা প্রোডাক্টের সাথে গল্পের যে কানেক্টিভিটি বা ওখানে একটা গল্প তৈরি করার যে ব্যাপার, দারুণ একটা কাজ করে ওখানে। পয়েন্ট আসে, আমরা সময়ের প্রায় শেষ প্রান্তের দিকে কাছাকাছি, আমিও চলে আসবো। সো যে মডেলগুলোর কথা বললাম, এই মডেলগুলো আমরা তখন কোর্সে আরো আছে, আরো অনেকগুলো আছে, পিক্সার মডেল আছে, আরো অনেকগুলো যেগুলো হয়তো এখনো মুখস্থ করে নাম বলতে আসে না, বাট আমি জানি এগুলো কাজ করে, ওগুলো নিয়ে স্টাডি করেছি এবং ওগুলো নিয়ে আমাদের কোর্সটা ডেভেলপ হচ্ছে। তো সেই মডেলগুলো কোথায় কখন ইফেক্টিভলি কাজ করা যায় এবং আমি বলেছি যে প্র্যাকটিস করানো হাতে কলমে, সেটার সুযোগ আসবে ইনশাল্লাহ। সো স্টোরি আমরা কোথায় পাবো? বলে যে ওই যে আমি ওই আড্ডার কথাটা একটু মনে করে দিই। আমরা আড্ডাতে ওই দেখা যাচ্ছে ওই দুই বা একটা ফ্রেন্ড যখন গল্প করে আমরা সবাই শুনি, আমি হয়তো 2-1বার চেষ্টা করি, যদি আমি প্রমিনেন্ট স্টোরি টেলার নাও হয়ে থাকি ওই আড্ডার মধ্যে, আমি হয়তো 2-1বার ট্রাই করি যে একটা গল্প বলার, আবার বলতে যে দ্বিধাদ্বন্দ্ব পোষণ করছে, বলবো কি মনে করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আবার আমার কাছে গল্প যে বলবো, আমার কাছে গল্প কোথায়? আমার আমার তো অ্যাকাউন্টে হয়তো ব্যাংক অ্যাকাউন্টে যাই থাকুক না থাকুক, আমার গল্পের অ্যাকাউন্টটা তো খালি, বা আমি মনে করছি হায় হায় মাথার মধ্যে হাত রে খুঁজছি, গল্প কোথায়? গল্প কোথায় পাবো? অ্যাকচুয়ালি গল্পকে যদি আমরা খুঁজতে যাই তাহলে আসলে গল্প পাওয়াটা কঠিন হবে, এবং আমি এটা আমার জীবন থেকে দেখেছি। গল্প কোথায়? এভরিওয়ান হ্যাজ এ স্টোরি। প্রত্যেকের জীবনের পরতে পরতে আছে, প্রতিদিনের ঘটনাতে আছে, প্রতি বলবো যে মুহূর্তের মধ্যেও হয়তো হতে পারে কোনো না কোনো একটা গল্প আছে। চলা সরি চলাফেরার মধ্যে গল্প আছে, জার্নির মধ্যে গল্প আছে, বেড়াতে গেছেন গল্প আছে, প্রত্যেকটা জায়গাতে গল্প আছে, স্টোরি আছে। সো এভরিওয়ান হ্যাজ এ স্টোরি, আপনার মধ্যেই স্টোরি আছে। তো পয়েন্ট হচ্ছে আমরা যদি খুব বেশি অ্যাংশাসলি গল্প খুঁজতে যাই তখনই হয়তো আমরা গল্প খুঁজে পাবো না, বাট ক্যাজুয়ালি আমরা একটা গল্প বলার চেষ্টা করি, দেখবেন যে আপনার মধ্যেই হাজার হাজার গল্পের সমাবেশ খুঁজে পাবেন। এন্ড দ্য পয়েন্ট হচ্ছে স্টোরিজ এভরিওয়্যার। যেটা আমি বলছিলাম যে আপনার চলতে ফিরতে গল্প আছে। আপনি আজকে রিক্সা দিয়ে হয়তো যাচ্ছেন মামার বাড়িতে, যাওয়ার পথেই ঘটনা দেখলেন, সেই ঘটনার গল্প গল্প আজকে হয়তো রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটাও একটা গল্প, এবং সেই গল্প থেকেই আপনি একটা গল্প নিলেন। সো ওই গল্পটাকেই যখন আমি বলতে চাই এরকম দেখলাম, বা ভাই এরকম দেখলাম, বা ফ্রেন্ড এরকম দেখলাম, এরকম 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 বিষয়টা, দ্যাটস এ স্টোরি। খুব বেশি কিছু অত জটিল কঠিন কিছু নাই। স্টোরি আমাদের মধ্যেই আছে, আমাদের চারপাশেই আছে স্টোরিগুলো। শুধু একটু একটু স্টোরিকে হিসাবে দেখার মতো নজর দিয়ে যদি আমরা দেখি, দেখবেন যে ভুরি ভুরি স্টোরি শুধু আপনার আশপাশে গিজ গিজ করছে। এন্ড দ্য পয়েন্ট হচ্ছে যে আজকে আমি ফেসবুকে দেখছিলাম, সোশ্যাল মিডিয়া দেখতেছিলাম, সব বিষয় বলবো না, আজকে 2-একটা স্টোরি বললাম যে কিভাবে আমাদের চারপাশে আসে। দেখেন ফেসবুক না, সোশ্যাল মিডিয়া আজকে এই যে স্টোরি গুলোর কথা বলছিলাম, যে স্টোরি গুলো আমাদের মেন্টাল ফ্রেমওয়ার্ক দাঁড় করেছে, আমাদের ট্রান্সফরমেশন হতে ইয়ে করেছে। আমি এখানে যদি যারা আছেন একটু কেউ একজন আমাকে বলবে যে যিনি মীর মোশাররফ হোসেনের
বিষাদ সিন্ধু পড়েছেন? কেউ একজন আছেন প্লিজ? মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়েছেন যে কোনো একজন। কারবালার সেই মানে মর্মস্পর্শী ঘটনা। এনিওয়ান ভাই ব্রাদার? অনলাইনে আছি, একটু রেসপন্স করবো ভাই। যে কেউ ভলেন্টিয়ার। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কেউ একজন পড়েছি এমন রেসপন্স করবে? এমনি এমনি স্যার শুনেছি মানুষের কাছ থেকে, গল্প নিজে পড়া হয় নাই। আচ্ছা আচ্ছা, ওনার তো অনেক 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 বিখ্যাত একটা গল্প উপন্যাস এটা। উপন্যাস, রাইট রাইট। জি। আচ্ছা তো ওকে, ওনার আচ্ছা রেসপেক্টিভলি পড়া হয় নাই। জি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনি জানি হয়তো অনেকে করেছেন, হয়তো ডিনার টাইম খাওয়া দাওয়ার পাশাপাশি হয়তো সেকশনে আছেন, আমার হয়তো এর জন্য কথা বলা। অ্যাকচুয়ালি ওনার রাইটিংটা আমাদের মানে 90 জেনারেশন আগের, তো যার জন্য আসলে আমরা ওইভাবে কালেকশন করে পড়া হয় নাই। ওকে, নো ইস্যু। আমি জাস্ট প্রেক্ষাপটটা একটু বলার জন্য যে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ে আমি এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি পাই না যে লিটারেলি কাঁদে, মানে মনে মনে কাঁদা না, মনে মনে দুঃখ পেয়েছি, মনে মনে কেঁদেছি, ব্যাপারটা তারা একেবারে লিটারেলি সে মানে না, অ্যাকচুয়ালি ওনার লেখার যে স্টাইলটা, সেন্টেন্স বেন্ডিং এবং টেক্সচার, যে এটা আমি শুনেছি আমার বড় ভাইদের কাছ থেকে। তো অ্যাকচুয়ালি ওটা যেটা যখন কেউ এইটা পড়তে যায় সিরিয়াসলি, মানে এটা খুব সরলি যখন পড়তে যায়, তখন পড়ার লাইনে লাইনে যে সমস্ত অ্যাপিলিং গুলো থাকে, ওই অ্যাপিলিংটা তাকে কাঁদতে বাধ্য করে। মানে রাইট ওইখানকার যে পটভূমিটা, যেটা সে হয়তো উনি তো দেখেন না, ওনার সাহিত্যিক যে স্ট্রাকচারে উনি যে লিখেছেন, সেটা ওনার এটা এক্সট্রা অর্ডিনারি মানে কন্ট্রিবিউশন। রাইট রাইট, আপনি অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভাই। সো এই যে এটা বলার উদ্দেশ্যটা আমার হচ্ছে যে আজকে আমরা এই স্টোরিগুলো দিয়ে যে বেড়ে ওঠা, আজকে আমরা ফেসবুক এবং ইউটিউবের রিলস এর মধ্যে আজকে আমাদের জেনারেশন, সো তারা এই গল্পের আবহটা আমরা তাদেরকে দিতে পারছি না বা কম দিচ্ছি। ফলে গল্প শুরুতে যেটা বলছিলাম যে গল্পের যে ইম্প্যাক্ট, স্টোরি যে ইম্প্যাক্ট, ম্যাজিক, সে ম্যাজিক থেকে তারা মিস করছে অনেকটাই ডিজিটাল হওয়ার কারণে করে দেবে। ঠিক আছে, আজকে এই ডিজিটালের এই গল্পটা শুনছিলাম যে, ঠিক আছে, শাশুড়ি এবং তার বউয়ের যে গল্পটা হয়তো অনেকেই দেখেছেন, তারপর ছোট করে বলি যে মানে তার শাশুড়ি বা ছেলের বউকে এতটাই পরীক্ষার সময় কেয়ার করতেছে বা এতটাই তার যত্ন আত্তি করেছে যে সে, তার মাও আসছে পরীক্ষা খেতে বলছে না, তার মায়ের সাথে যাবে না, আমি শাশুড়ির সাথে সে শ্বশুর হয়ে যাবে। ঠিক আছে, সো দ্য থিং ইজ, এই যে একটা পজিটিভ গল্প আজকে ফেসবুকে ঘোরাঘুরি করছিল, অনেকে শেয়ার দিয়েছে, অনেক লাইক কমেন্ট করতেছে। দিস দ্য থিং, গল্পগুলো পজিটিভ একটা আবহাওয়া তৈরি করে, আবহাওয়া তৈরি করে আমাদের 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 ছোটবেলার যে গল্পগুলো, সেই গল্পগুলো আমাদের মধ্যে জমা হয়ে আছে, তাই না? সেগুলোকে একটু যদি হাতড়ে দেখি, সেই গল্পগুলো কিন্তু আমরা আজকে জেনারেশন টু জেনারেশন শেয়ার করতে পারি বিভিন্ন সময়। গল্প যে শুধু এরকম মিঠা মিঠা গল্প আছে, এরকম নেগেটিভ গল্পও আজকে ফেসবুকে দেখছি, হৃদয় ভেঙে যাওয়ার মতো গল্পগুলো আজকে ফেসবুকে দেখা যায়। এই গল্পটা খুবই চমৎকার লেগেছে যে কোন একটা জায়গাটার নাম ভুলে গেছি, কোন একটা দেশে বাবা খুব শ্রমিক, পুয়ার, তো সে বলতেছে যে মা, আমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাই, কেউ যেন না দেখে, আমি তো খুব ছোট চাকরি করি বা আমি শ্রমিক লেভেলের। তো সে মেয়ে পড়াশোনা করে বড়, যে মেবি ডক্টর অর সামথিং এরকম কিছু। তো সে এরকম ফটোগ্রাফারকে বা তার বন্ধুকে বলছে যে তুমি ওখানে থাকবা, ঠিক আছে, আমাদের চরিত্র। তো সে বাবা যখন বেরোচ্ছে, তখন বাবার এরকম স্নেহে বা বাবার আদর করে তাকে কপালে চুমু দিয়ে দিচ্ছে, সেই ছবিটা তার বন্ধু বা বান্ধবী তুলে ফেলে, সেটা সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলে যে আই এম প্রাউড অফ ইউ। তো এই যে পজিটিভ গল্পগুলো, সেই গল্পগুলো মানুষের কিন্তু ভালো লাগা তৈরি করে, মানুষের মধ্যে একটা দিন শেষে পজিটিভ একটা আবহাওয়া তৈরি করে। তো এভাবে গল্প, বললাম তো, গল্প গিজিট করছে, সব জায়গায় ছড়িয়ে আছে, আমরা শুধু গল্পগুলো যদি নেওয়ার চেষ্টা করি। সো পয়েন্ট হচ্ছে, এই সময় এসে বলতে পারি যে, বলছিলাম যে গল্প কোথায় পাবো বা গল্প আমি পাবো কিনা, গল্পের সূত্র ধরে বলছে। অনেকে বলে যে আমি কি স্টোরি টেলার হতে পারবো, বা আমি আসলে কি স্টোরি টেলার। অ্যাকচুয়ালি মাই ডিয়ার, আপনারা যারা আছেন সবাই, আমরা আমাদের জীবনের সবাই আমরা স্টোরি টেলার। রাইট। আমরা সবাই স্টোরি টেলার, বাট দ্য থিং ইজ, হয়তো আমরা এভাবে কি বলে যে ঘোষণা দিয়ে হয়তো নয়, আমরা আমাদের জীবনে হয়তো আমার বোনের সাথে গল্প করছি, ভাইয়ের সাথে গল্প করছি, যার সাথেই কথা বলছি, গল্প তো করছি।
বাট গল্পটাকে যদি একটু সচেতন ভাবে, আজকের এই সেশনটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা যদি সচেতন ভাবে গল্পগুলোকে কনস্ট্রাক্ট করা যায়, অ্যাক্টিভলি কাজে লাগানোর মতো করা যায়, এটাকে কাজে লাগানোর মতো করে যে কনস্ট্রাক্ট করে করা যায়, তাহলে কি হবে, গল্প একটা গতি পাবে এবং সেই গল্পগুলো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এন্ড গল্পের যে ম্যাজিক, সেই ম্যাজিকটা সেট হবে। সো ইয়েস, আমরা সবাই গল্প বলতে পারি, আমরা সবাই স্টোরি টেলার, বাট এখানে আমি শুধু কয়েকটা পয়েন্ট, সময় সংক্ষেপ যদি আছে, আমাদের 11টা বেজে গেছে, আমরা সেশন র্যাপ আপ করবো, প্লাস ফাইনালি আপনাদের কাছে শুনবো, জানবো, আপনাদের মতামত জানবো, প্লাস হচ্ছে আমরা মাথাস একাডেমির মাতাদের কাছে বা অন্যদের কাছে শুনবো। বিফোর দ্যাট, আমি স্টোরি টেলার হিসেবে, আমরাও গল্প বলি, আমরা যারা লার্নিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি প্রফেশনাল হিসেবে, তাদের তো বললাম যে আমাদের গল্পের কোনো ব্যতিক্রম নেই, বা আমাদের গল্প ছাড়া কোনো অপশন নেই। সো গল্প বলার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করবো না, বা যে কাজগুলো করবো, কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে, সেই জিনিস কয়েকটা একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি। এগুলো নিয়ে বিস্তারিত যেগুলো কোর্সে আলোচনা হতেই পারে বা হবে। প্রথমত হলো, আমরা গল্পের গোল বা অবজেক্টিভ সেট করবো অবশ্যই, আমরা মডেল টডেল যাই থাকুক না কেন, যেটাকে আমরা ফলো করি না কেন, বাট গল্প যখন আমি স্টার্ট করব, তখন বারবার চেক করার দরকার নাই যে আমি ঠিক আছি কিনা। এই বারবার চেক করার ব্যাপারটা অনেকটা ওই যে ইয়েতে করছিলাম, ফেসবুকের কয়েকটা সুন্দর গল্প করছিলাম, যে হরিণের দৌড়ানোর গতি চিতাবাঘের দৌড়ানোর গতির চেয়ে বেশি, বাট তারপরও চিতাবাঘ হরিণকে ধরে ফেলে কেন, কারণ সে দৌড়ায় কিছু দূর আগায়, এসে পেছন ফেলে দেখে যে কিছু দূর পর করে যে দেখে চিতাবাঘ কত দূর আসলো, তাকে ধরতে পারলো কিনা। এই যে সে ব্রেক দিল, বারবার ফিরে তাকাচ্ছে, এই ফিরে তাকানোর জন্যই সে তার গতিটা মানে ব্রেক হয় এবং ছন্দপতন হয়, ফলে আলটিমেটলি শিকার মানে হিসেবে তাকে ধরে ফেলে চিতাবাঘ। ঠিক একই ব্যাপার, আমরা যখন স্টোরি প্রেজেন্ট করতে যাব বা আমরা স্টোরি বলতে যাব কনসিয়াসলি, তখন কি হবে, আমরা বারবার চেক করার দরকার নেই যে হ্যাঁ গল্পটা বলছি ঠিক হচ্ছে কিনা, আচ্ছা ঠিক পথে আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। না, বারবার আমরা এটা চেক করবো না। এটা চেক করলে আমাদের আর স্টোরি টেলিংটা ঠিকঠাক হবে না। একজনের আনমিউট করা আছে, বা একটু কাইন্ডলি মিউট করবেন, হ্যাঁ, নয়েজ আসছে। সো আমরা বারবার এটা ইয়ে করবো না, নাম্বার 1। নাম্বার 2 হলো, স্টোরি টেলিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় খুবই জরুরি, আমি কি মেসেজ দিতে চাচ্ছি, গল্পটা যে শেষে এসে আমি একটা মেসেজ দিতে চাই, যে এটা ভালো, ওটা খারাপ, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা এইভাবে করলে এটা উপকার হবে, সেই মেসেজটা কিন্তু আমার নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি গল্প বলার পরে আসলে তালগোল পাকিয়ে যাবে, হ্যাঁ, গল্পের সুন্দর একটা ফিনিশিং হবে না, গল্পটা ইম্প্যাক্টফুল বা ম্যাজিক্যাল হবে না। সো আমার কাছে পরিষ্কার একটা ওয়ে হয় যে আমি যে গল্পটা বলতে চাচ্ছি সেটা যেই জায়গায় হতে পারে, আমার অফিসে হতে পারে, আমার বসের কাছে হতে পারে, আমি একটা প্রজেক্ট প্রেজেন্ট করার ক্ষেত্রে পারে, এনি প্লেস, বাট আই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য অবজেক্টিভ বা মেসেজ আমি যেটা দিতে চাই, বা যে ইম্প্যাক্টটা আমি ক্রিয়েট করতে চাই, সেই জিনিসটা আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। এরপরে আরেকটা বিষয় হতে পারে যে সেটা যে স্টোরি শব্দ চয়ন এবং অডিয়েন্সকে খেয়াল রাখা, যে আমি যাই অডিয়েন্সের জন্য আমার স্টোরি, যাদের কাছে যে মেসেজটা কনভে করতে যাচ্ছি, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তাদের দিকে একটু মাথায় রেখে তাদেরকে একটু বোঝার চেষ্টা করা যায়, ও আচ্ছা তারা অনুরকম, তাদেরকে এইভাবে গল্পটা বললে মনে হয় ভালো হবে। এই জিনিসটা একটু জাস্ট আইডিয়া নেওয়া, কারণ এখানে বেস্ট বলে কোনো কথা নাই, আবার শেষও বলে কোনো কথা নাই, ঠিক আছে, এটাই বেস্ট এই শেষ না, এখানে ডেভেলপমেন্টের প্রতিনিয়ত সুযোগ আছে। ইভেন দো একই গল্প, একই স্ক্রিপ্ট, দুইজনের বলার ভঙ্গির কারণে বা দুজনের বাচন ভঙ্গির কারণে কিন্তু গ্রহণযোগ্যতা ভিন্ন হয়ে যায়, ঠিক আছে। সো সেটা সেটা নিয়েও আমাদের কোর্সে আলোচনা হবে বা পরবর্তীতে হবে, বাট দ্য পয়েন্ট হচ্ছে এই যে স্টোরি টেলিং এর যে মূল বিষয়গুলো আমি 2-3টা জিনিস বললাম, যে অডিয়েন্স খেয়াল রাখা, আমি কাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বলতে চাইলে বাচ্চাদের মতো করে বলা বা তাদের গ্রহণযোগ্য করে তুলে ধরা, তারপরে আমার নিজের কাছে ক্লিয়ার থাকে যে আমি কি বলতে যাচ্ছি, কেন বলতে চাচ্ছি, এবং পাশাপাশি আমি প্রতিনিয়ত আউটকামের দিকে চিন্তা করা দরকার নেই যে একটু করে আগিয়ে ঠিক আছে কিনা, ভুল হচ্ছে কোথাও, এত চেক করা দরকার নেই, ফ্লো হতে থাকবে। এই করার ব্যাপারে আরেকটা ফাইনাল পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে প্র্যাকটিস তো বিকল্প নেই, প্র্যাকটিস করার ক্ষেত্রে বেস্ট থিং হচ্ছে গল্প স্টোরি প্র্যাকটিস করবেন হচ্ছে কার কাছে করবেন, যত ছোট বাচ্চার কাছে করা যায়,
6, 8, 10 বছরের এই ধরনের বাচ্চাদের কাছে, সেটা আপনার কাজিন হতে পারে, আপনার মামা হতে পারে, ছোট ভাই, বা ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে, এনিওয়ান, তার কাছে যদি বিষয়টাকে সুন্দর করে গল্পের ছলে তুলে ধরতে পারেন, ইউ আর শিওর যে আপনি আরো চমৎকার করে বড় জায়গাতেও জিনিস ধরে দেখা করতে পারবেন। এবং এই জিনিসটা আমি শিখেছি, একটা বই আপনাদেরকে রেফারেন্স দিব, চমৎকার একটা বই, দ্য 5 Temptations অফ সিইও, সম্মত লেখক প্যাট্রিক লিঞ্চিওনি। ওনার একটা ফ্যাবলের মাধ্যমে এই 5 টেম্পটেশনের গল্পটা ওখানে দেওয়া আছে। সেখানে তিনি বলতেছেন যে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, যে কিভাবে গল্পের ছলে টেম্পটেশন গুলো উঠে আসে। তো ওখানে সুন্দর গল্প তুলে ধরা হয়েছে। ওইখানে আমি জিনিসটা দেখেছি যে কিভাবে বাচ্চাদের কাছে গল্পের মাধ্যমে তুলে ধরলে, প্র্যাকটিস করলে, তখনই কিন্তু আপনি ওই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। বিকজ বাচ্চারা কিন্তু যখন আপনি একটা জিনিস বলতে যাবেন বা তারা কিন্তু পুরো মানে সোক করার জন্য বা অ্যাবজর্ব করার জন্য 100% রেডি, শরীর, মন, মেধা সবকিছু দিয়ে রেডি। এই যে প্রশ্নগুলো করবে, সেটা ক্রিটিক্যাল প্রশ্ন করবে না, সে খুব ন্যাচারাল ওয়েতে প্রশ্ন করবে। এবং ওই ন্যাচারাল প্রশ্নগুলো যদি আপনি ন্যাচারাল ওয়েতে উত্তর দেন, উই আর ড্যাম ক্লিয়ার, আমাদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। না এরকম বোদ্ধার মতো ক্রিটিক্যাল আপনাকে আটকানোর জন্য প্রশ্ন করছে, ব্যাপারটা তা নয়। কিন্তু বাচ্চারা প্রশ্ন করে বাচ্চাদের মতো, আমরা যা বলি আর কি। তো কোনো বাচ্চার কাছে যদি কঠিন একটা বিষয় আপনি সহজ করে তুলে ধরতে পারেন, তাকে মনে রাখার মতো গল্পটা বলতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিস সাকসেসফুল এবং আমাদের প্র্যাকটিস সাকসেসফুল। দ্যাটস ওয়াই স্টোরি টেলার হতে গেলে বা ইম্প্যাক্টফুল স্টোরি টেলিং এর মাধ্যমে লাইফ ট্রান্সফরমেশন করতে চান, তাহলে বাচ্চাদেরকে বেশি বেশি গল্প শোনা, অবজেক্টিভ সেট করো, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে উইল বি দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার ইনশাআল্লাহ। আর নয় কথা, 11টা বেজে গেছে, 11:10, শুরুর 10 মিনিট হয়তো এখানে লেগে গেল। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের পেশেন্স শেয়ারিং সাথে থাকার জন্য। অনেক কিছু আছে, আপনি শুরুতে বলেছি স্টোরি টেলিং ইজ ভাস্ট থিং। We are going to launch course within 1 or 2 months, and সেই কোর্সে that will be 100% practical oriented। সেখানে সাথে প্রেজেন্টেশন স্কিল, আরো অনেক কিছু, শব্দ চয়ন, অনেক অনেক ওয়ার্কশপ, অনেক অ্যাসাইনমেন্ট করে থাকবে। এবং 2-3 মাস ধরে একটা টানা প্রোগ্রাম থাকবে। তার শেষে সার্টিফিকেশন থাকবে এবং দ্যাট উইল বি ভেরি ওর্দি। ওটা যদি কেউ মনোযোগ করে দিয়ে লেগে থেকে শেষ করতে পারেন বা কোর্সটা করেন, ইনশাআল্লাহ হবে। সো তার জন্য আগে থেকেই আগাম দাওয়া দেওয়া থাকলো আপনাদের কাছে। এখন আমি চলে যাব আপনাদের কাছে যে হাউ ওয়াজ দ্য সেশন, টুডে সেশন, এন্ড আপনারা এখন পর্যন্ত যারা আছেন কেমন লাগলো একটু প্লিজ ওপেন শেয়ার করবেন। এন্ড অফকোর্স সাজেশনের জন্য আপনাদের কাছে মোস্ট ওয়েলকাম। এগুলো সাজেশন হচ্ছে আমার আই ওপেনিং, আমাদের সামনে এগিয়ে যাওয়ার সঠিক চালিকা শক্তি। সো আপনারা সাজেশন দিবেন এবং আপনাদের অপিনিয়ন গুলো একটু কাইন্ডলি শেয়ার করুন। হাউ ওয়াজ দ্য সেশন এন্ড এনিথিং টু শেয়ার প্লিজ। আসসালামু যারা, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, রিয়াদ হোসেন ভাই, জি প্লিজ, সরি রিয়াদ, শাহপরান ভাই, সরি, জি, জি। জাযাকাল্লাহ খায়ের আপনাকে, যে আপনি হচ্ছে চেষ্টা করেছেন আমাদেরকে জিনিসগুলো জানানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বারকাত দান করুন। আমি আমি যখন আপনার পুরো সেশনটা জুড়ে আমি নোট ডাউন করছি আপনাদের বলার কথা, এবং আমাদের সাথে আরো যারা পার্টিসিপেট করছে এদের কথা বলেন, আমি ওনাদের থেকে কিছু জিনিস শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন জাগছিল যখন আপনি একটা কথা বলছিলেন, যখন স্টোরিজ এভরিওয়্যার, এবং তো আমার মাথায় হঠাৎ করে প্রশ্ন আসলো যে আচ্ছা, মানে স্টোরি যদি আমাদের একটা লাইফের ইন্টিমেট পার্টই হয়, স্যার আমাকে কেন আলাদা করে স্টোরি টেলিং শিখতে হবে? মানে মানে এই জিনিসটা কেন শিখতে হচ্ছে? বা আমার এবার আপনি বললেন যে আপনি একটা কাজ করছেন প্রজেক্টে, আপনি হয়তো বা মডেলটা জানতেন না, কিন্তু পরবর্তীতে জানতে পারছেন যে আসলে এটা ওই মডেলের সাথে স্টোরি টেলার এটাকে এতটাও কেন হচ্ছে, মানে স্টোরি টেলিং ইটসেলফ এটা কি ওভাররেটেড, নাকি এটাকে খুব বেশি পরিমাণে বলা হচ্ছে যে স্টোরি টেলিং মানে প্র্যাকটিক্যাল এরিনাতে এটা কিভাবে কাজ হচ্ছে এটা আমি জানতে চাচ্ছি।
আর আমাকে যদি বলেন যে আপনার পুরো সেশনটাকে মূল্যায়ন করতে, সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ সময়ের স্বল্পতার কারণে যতটুকু শেয়ার করতে পারছেন আমরা আমা- আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি অনেক কিছু শিখতে পারছি এবং অনেক আহ, আহ, জিনিস আমি নিছি। যেটা আপনি শিখাইছেন সেটা তো শিখছি, যেটা আপনি শিখাইতে চান নাই সেটা বুঝতে পারছি যে আমার কোন কোন জায়গাতে আমাকে হয়তো সেলফ স্টাডির একটা জায়গা আছে। ওটা হচ্ছে যে আর সাজেশন বলছেন, বলতে সাজেশনের ক্ষেত্রে বলবো যে আসলে আমার কাছে মনে হচ্ছে কিছু স্লাইডে একটু বেশি সময় নেওয়া হয়ে যায়। এটা না হলে আমার জন্য আরেকটু বেশি উপকার হয়। থ্যাংক ইউ স্বপন ভাই। এখানে আপনি দু তিনটে বিষয় উল্লেখ করেছেন, মতামতের জন্য ধন্যবাদ এবং ইন্সপায়ারিং ছিল। স্টোরি টেলিং কেন শিখতে হবে? আচ্ছা, যেহেতু একটা বিষয়, ধরেন আমরা যখন অঙ্ক করি, অঙ্কে সূত্রগুলো ধরেন a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার, এই সূত্রগুলো কেন লাগে? এগুলো কি করে আমাদের ওই অঙ্ক করে রেজাল্টের দিকে নিয়ে আসতে বা একটা ক্রিটিক্যাল বিষয়টাকে সলভ করতে জন্য আমাদের ওই সূত্রগুলো হেল্প করে এবং কি করে সময়কে কমিয়ে দেয়, সহজ করে দেয়। আমি মনে হয় অ্যান্সারটা এর মধ্যেই দিয়ে ফেলেছি। বিকজ স্টোরি টেলিং কে আমরা করছি, আমরা র্যান্ডম করছি, বাট এটা শেখার মাধ্যমে, অবজেক্টিভ সেট করার মাধ্যমে আমরা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, সেটাকে সাস্টেনেবল করতে পারি। আমরা র্যান্ডম করলে কি হয়, সেটা কোনো হয় কি যে কোনো নির্দিষ্ট গতিপথ থাকে না। গল্প বলছি গল্প বলার জন্য হয়তো র্যান্ডম করে যাচ্ছি, অথবা ওই গল্পটা তৈরি করেছি আমরা ওই যে স্ট্রাকচার জানতাম না করতে, যে আমার অনেক সময় লেগে গেছে, অনেক বিষয়গুলো মানে আমাদের ঘাটতে হয়েছে বা অনেক বেশি এনার্জি লস হয়েছে। বাট ওইটা যদি আমাদের জানা থাকতো তাহলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে ইফেক্টিভলি এবং মিনিমাম এনার্জি খরচ করে জিনিসটা করা সম্ভব হতো। সো এই যে স্টোরি টেলিং এর বিষয়টা শেখার ব্যাপারটাই হচ্ছে এইটা, যে আমরা যে যে এরিনাতে কাজ করছি অথবা আমার জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা পরতে পরতে সে জায়গায় আমরা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই, ইফেক্টিভলি কোনো কিছু রেজাল্ট আনতে চাই এবং আমরা কি করতে চাই, মেসেজ দিতে চাই, পরিবর্তন আনতে চাই। দ্যাটস ওয়াই আমরা স্টোরি টেলিং শিখেছি। জি কাউসার, থ্যাংক ইউ সো মাচ, চমৎকার লিখেছেন। অফকোর্স আমরা একসাথে কাজ করেছি, আমার এখনো ওই সময়গুলো মনে পড়ে যখন ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করতাম না, স্পেশালি আপনারা যখন ব্র্যান্ড বিল্ডিং করতেন, তখন ব্র্যান্ডের সাথে স্টোরিকে কানেক্টেড করা, সেগুলোকে আমরা আরো রিফাইন করে আমাদের ফার্স্ট লাইন কাস্টমার, সেকেন্ড লাইন কাস্টমার মাঝে শেয়ার করা। দ্যাট ওয়াজ দ্য চমৎকার সময়গুলো ছিল। থ্যাংক ইউ। শেয়ার করেছেন এখানে মাহমুদুল্লাহ ভাই বলছে কি পরিচিত এখন তেমন মনে নাই। আচ্ছা, শোনা যাচ্ছে। ও রফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রেজওয়ান আহমেদ সাজিদ ভাই বলেছেন নাইস এন্ড ডিসিপ্লিন সেশন with an amazing start, swiftly back up. Thank you Maruf bhai and Mata Karim for such an help. We are grateful to you and we are really inspired, inshallah. জি, সো এখানে র্যাপ আপ করার জন্য আমি মাহতাবকে লিভ করেছেন কিনা জানি না। ওকে ফাইন, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমরা র্যাপ আপ করতে পারি এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করি যে আমরা কোর্সটা সামনে নিয়ে আসতে যাচ্ছি, সে কোর্সটা আমাদের সবার জন্য, সকল জায়গার জন্য, বিজনেস থেকে শুরু করে প্রফেশন, সব জায়গার জন্য আমাদের ইম্প্যাক্টফুল হবে। এবং আমরা ওই কোর্সটার দুই তিনটা বৈশিষ্ট্য বলি। প্রথম বৈশিষ্ট্য আমি বারবার বলেছি, দ্যাট উইল বি প্র্যাকটিক্যাল। রবিউল ইসলাম ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আমরা আপনার মেসেজের জন্য, আপনার ইন্সপাইরেশনের জন্য উই আর গ্রেটফুল। প্রথম হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। দেখেন এই বয়সে এসে আসলে কেমন তেমন ভাবে শেখা দেখলে বোরিং লাগে বিষয়টা, বা যদি প্র্যাকটিক্যালি কাজের জিনিসটা না লাগে তখন হয় কি জিনিসটার ইয়েটা নষ্ট হয়ে যায়, আবেদন নষ্ট হয়ে যায়। সো আমরা প্রথম পয়েন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল। দ্বিতীয়ত হচ্ছে জিনিসটা একটু সময় নিয়ে করব, কারণ আমরা হয়তো 2 থেকে 3 মাস নিয়ে করব, অল্প অল্প একটু সময়ের ব্যাপ্তি নিয়ে। কারণ
ধরেন মাসে যদি আমাদের 3টা ক্লাসও হয় বা 3টা সেশন হয়, ওর সাথে যেন লার্নিংটা বা প্র্যাকটিস সেশন কিছু থাকে আমাদের, সেটা লাইভ। কারণ এখানেই আমরা একটা স্ট্রাকচারে বললাম যে ওকে স্মার্ট স্ট্রাকচারে আপনাদেরকে গল্প বানিয়ে পরের সেশনে আপনাদেরকে বলতে হবে। এই যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো, সেটা প্র্যাকটিস গুলো আমরা করবো একদম হাতে কলমে। থার্ড যে বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করবো প্যাকেজটাকে, যেহেতু পুরোটাই অনলাইনে করবো আমরা ইনশাল্লাহ, প্যাকেজটাকে আমরা কমফোর্টেবল রাখা বা মানে রিজনেবল রাখা, যাতে করে সেখানে অ্যাটেন্ড করতে যে এটা মনে না হয় যে am I financially losing a hefty amount or not. Okay, so that is 3টা বেসিক আমি পয়েন্ট বললাম, এগুলো রেখে এবং তারপর তো আমরা মডিউলের যে আউটলাইন সবকিছু আমরা ইনশাল্লাহ সামনে শেয়ার করবো। তো আপনারা অনুমতি দিলে আমরা আজকে বিদায় নিতে পারি, র্যাপ আপ করতে পারি। একজন বলবেন অথবা টেক্সটে লিখে জানাবেন, তাহলে আমরা র্যাপ আপ করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর, ভাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।